নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের স্বাগত। আমি সৌজানি চ্যাটার্জি আর আমার সঙ্গে আজকে আছে স্নেহাশিস মুখার্জি। আমরা আবার চলে এসেছি উইমেন্স ক্রিকেট নিয়ে আলোচনা করতে আর আপনাদের সাথে আড্ডা মারতে। আমরা আগের দিন আপনাদের সাথে কথা বলেছিলাম ইন্ডিয়ান টিম নিয়ে, ইন্ডিয়ান টিমের চান্সেস নিয়ে, গ্রুপ নিয়ে অনেক ডিসকাশন হয়েছে। আজকে কিন্তু আমরা গ্রুপ 2 এর ব্যাপারে কথা বলবো। আমরা জানি যে গ্রুপ 2 তে আছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ। এবার ডেফিনেটলি ইংল্যান্ড আর নিউজিল্যান্ড তো বড় টিম, কিন্তু আমার মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এদেরকে নিয়েও আলোচনা করা উচিত। আমি প্রথমেই শুরু করবো স্কটল্যান্ড দিয়ে, স্নেহাশিস দা। আমরা দেখেছি যে মেন্স ওয়ার্ল্ড কাপ, আইসিসি টি20 মেন্স ওয়ার্ল্ড কাপ যেটা হলো কিছু মাস আগে, ওখানে কিন্তু স্কটল্যান্ড মেন্স টিম যথেষ্ট ভালো পারফর্ম করেছে, যথেষ্ট ভালো খেলেছে আর কয়েকটা ম্যাচও জিতেছে। সো ফিমেল টিম, যেটা ফিমেল ক্রিকেট টিম, উইমেন্স ক্রিকেট টিম নিয়ে তোমার কি হোপস আছে স্কটল্যান্ডের? দেখো, ইজি তো হবে না, সেটা তো অবশ্যই। তারা কোয়ালিফায়ার থেকে উঠেছে, তাদের জন্য একটা বড় চান্স। এটা টি20 ওয়ার্ল্ড কাপ খেলা স্কটল্যান্ডের মতো দেশের জন্য একটা বড় চান্স, স্পেশালি মহিলা ক্রিকেটারদের জন্য। তো সেটা একটা বড় সুযোগ তাদের কাছে, বাট ইজি হবে না। কারণ যে বাকি টিমগুলো তুমি নাম নিলে, স্পেশালি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স নিউজিল্যান্ড আছে, সেখানে ইংল্যান্ড আছে। ইংল্যান্ড ঘরের মাঠে খেলছে এবং আমরা সবাই জানি যে ঘরের মাঠে যতবারই বিশ্বকাপ হয়েছে, সেটা 50 ওভার হোক কিংবা টি20 ওয়ার্ল্ড কাপ, ওমেন্স কথা বলছি, ইংল্যান্ডই জিতেছে। তো ইংল্যান্ড অত ইজি হবে না। এবং ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, এরাও কিন্তু প্রুভেন টিম। এরা অনেক বেটার ক্রিকেট খেলে, মানে উইথ অল ডিউ রেসপেক্ট, এটা অনেক লেভেলে অনেক হাই। তো সেটা তো অবশ্যই, বাট প্রিপারেশানে কোনো খামতি রাখছে না স্কটল্যান্ড কিন্তু ওয়ার্ল্ড কাপের আগে একটা নিজেদের মানে ঘরেই একটা ট্রাই সিরিজ খেলবে, যেখানে নেদারল্যান্ড, বাংলাদেশের মতো টিমকে তারা ফেস করবে। তো আই থিঙ্ক সেটা একটা ভালো প্রিপারেশান তাদের জন্য। এবং আমরা সেটাই দেখবো যে বেটার ক্রিকেট যদি আমরা দেখতে পারি, যদি আমরা একটা ভালো পারফরমেন্স সেখান থেকে দেখতে পাই, সেটা এই টুর্নামেন্টে না হলেও ভবিষ্যতের জন্য, স্কটল্যান্ড ক্রিকেটের জন্য সেটা অনেকটা বেশি একটা ভালো পজিটিভ মুভ হবে। কিন্তু তুমি যে ইংল্যান্ডের ব্যাপারে মেনশন করলে তোমার উত্তরে, আমরা সবাই জানি যে ইংল্যান্ড কিন্তু সেরকম কোনো সিরিজও খেলছে না, ক্যাম্পের পর ক্যাম্পে ওনারা পার্টিসিপেট করছেন। আর শার্লেট এডওয়ার্ডস নিজে কিন্তু একটা প্রেস কনফারেন্সে বলেছেন যে টিমটা এখন ফিটনেসের উপর ফোকাস করছে। কিন্তু আমার তোমার কাছে এটাই প্রশ্ন যে ফিটনেস, হ্যাঁ টি20 ক্রিকেট যে কোনো খেলায় ফিটনেস ইজ ইম্পর্টেন্ট, কিন্তু টি20 ক্রিকেট শর্টার ফরম্যাট আমরা জানি। এখানে তোমার কি মনে হয় যে কোথাও গিয়ে ম্যাচ প্রিপারেশন বা ম্যাচ প্র্যাকটিস হলে একটু বেটার হয়? অবশ্যই ইংল্যান্ড অনেক কম ক্রিকেট খেলেছে, তারা ওডে ওয়ার্ল্ড কাপের পর থেকে কোনো কম্পিটিটিভ ক্রিকেট খেলেনি। অবশ্যই ইন্টার স্কোয়াড ম্যাচেস খেলেছে সাউথ আফ্রিকাতে, অনেক প্রিপারেশন ক্যাম্প চলেছে এবং ব্রিটিশ আর্মির সঙ্গেও তারা ক্যাম্প ফ্যাম্প সব করেছে। বাট এটাও মানতে হবে, ঠিক ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু তারা দুটো দুর্ধর্ষ সিরিজ খেলছে, মানে নিউজিল্যান্ডের সাথে ওডিআইস 3 ম্যাচের, তারপর 3টে টি20 আইস, তারপর ভারতের সঙ্গে 3 টি20 আইস। আই থিঙ্ক এনাফ প্রিপারেশন। আর শার্লেট এডওয়ার্ডস দেখো, অনেক ক্ল্যারিটি, আমার যেটা দেখে মনে হয়েছে শার্লেট এডওয়ার্ডসকে এত বছর ধরে অ্যাজ আ কোচ, যেটা অনেক ক্ল্যারিটি নিয়ে তিনি চলেন। তিনি জানেন তার টিমের কী প্রয়োজন, তিনি সেরকমভাবেই করেছেন। এবং এই ওয়ার্ল্ড কাপটা কিন্তু তিনি ওডিআই ওয়ার্ল্ড কাপের আগেই মেনশন করেছিলেন যে ওডিআই ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সটা আমি অত ভাবছি না, আমাদের মেন লক্ষ্য হচ্ছে টি20 ওয়ার্ল্ড কাপটা আমরা এটা বেটার করতে পারি, কারণ এটা মিনিমাম টাইম, কারণ তাকে বেশি সময় তিনি পাননি ওডিআই ওয়ার্ল্ড কাপের আগে, যেটা সত্যি কথা। তো সেখান থেকে দাঁড়িয়ে সেদিকে একটা নজর থাকবে। বাট ইংল্যান্ড যে কোনোভাবেই কোনো ইজি বা হবে না, সেটা তো কোনো চান্সই নেই। ইংল্যান্ড অবশ্যই ওয়ান অফ দ্য ফেভারিটস আমার মতে এবারে টি20 ওয়ার্ল্ড কাপ তোলার জন্য। বাট নজর থাকবে তারা নিউজিল্যান্ড এবং ভারতের বিরুদ্ধে কেমন করে, সেই প্রিপারেশনটা তাদের কীরকম হয় সেদিকে নজর রাখতে হবে। তুমি বললে যে সময় নেই, কিন্তু সময় আমি যদি 3জন প্লেয়ারের কথা বলি, ওনারা কিন্তু অনেক দিন ধরে খেলছে আর ওদের কাছেও কিন্তু এটা ওদের লাস্ট ওয়ার্ল্ড কাপ। ওখান থেকে যদি আমি কিউ নিই, তাহলে লিয়া তাহু, সুজি বেটস আর সোফি ডিভাইন, এরা 3জন কিন্তু নিউজিল্যান্ডের হয়ে লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলছে। এবার আমরা জানি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, কিন্তু এই টুর্নামেন্টে, এই সিজন, যেহেতু এটা ওনাদের লাস্ট টাইম, তোমার কি এক্সপেকটেশনস আছে ওনাদের থেকে? আর সোফি ডিভাইন কিন্তু আমরা জানি টেরিফিক ফর্মে, আমরা WPL এ দেখেছি কিরকম ভাবে ডমিনেট করেছেন, আমরা 100-এও দেখেছিলাম। আই থিঙ্ক 100 থেকে সেই ফর্ম সেটা কন্টিনিউ করে আমরা WPL এ তারপর সেটা দেখেছি। দেখো, 3জনের মধ্যে আমার মনে হয় একজনের স্পট একদম গ্যারেন্টি, সেটা হচ্ছে সোফি ডিভাইন, অলরাউন্ড এবং কারেন্ট ফর্মের ওপর। সুজি বেটস মিডল অর্ডারে খেলতে হবে তাকে, এখন ইজি গেসকে দিয়ে তারা ওপেন করাচ্ছে, নতুন রোল তার জন্য। এই কেরিয়ারে এই স্টেজে এসে কোথাও তিনি করতে পারবেন, সেটা নতুন চ্যালেঞ্জ, তো দেখা যাক। কিন্তু শেষ বিশ্বকাপ তুমি এটা বললে, যেটুকুই তিনি সুযোগ পান তিনি চাইবেন নিজেকে উজাড় করে দিতে। লি তাহু পেসার, ইংল্যান্ড কন্ডিশনে হতেই পারে, এক্সপিরিয়েন্স অ্যান্ড অল এভরিথিং, কিন্তু বেটার অপশানও কিন্তু তাদের কাছে আছে। বেটার অপশান ইন দ্য সেন্স অনেক ভ্যারিয়েশন বা এরকম কিছু আমি বলছি। ব্রি এলিংয়ের মতো প্লেয়ার বা জেস কেয়ার, আই থিঙ্ক এরা অনেক বেশি ইম্প্রুভ করেছে এবং তারা কিন্তু অনেক বেটার অপশন হতে পারে। তো দেখা যাক নিউজিল্যান্ডের ম্যানেজমেন্ট কী ভাবে, তারা র পেস, লি তাহুর এক্সপিরিয়েন্সের দিকে যাবে, না চাইবে ভ্যারিয়েশন বেশি রাখতে বোলিং ইউনিটে, যাতে সেটা বিভিন্ন স্টেজে হেল্প করতে পারে অ্যামেলিয়া কেরকে অ্যাজ আ ক্যাপ্টেন। তো সেটার দিকে দেখার। তো আমি এটাই দেখতে চাই যে কটা ম্যাচ সুজি বেটস কিংবা লি তাহু খেলে, সেটার দিকে আমার নজর থাকবে। বাট এটুকু তো কোনো সন্দেহ নেই যে সোফি ডিভাইন খেলছে, প্লেয়িং 11-এ অবশ্যই সোফি ডিভাইন থাকবে এবং তিনি গুরুত্বপূর্ণ রোল প্ল্যান করবেন, অ্যাজ আ মিডল অর্ডার ব্যাটার এবং অবশ্যই ইম্পর্টেন্ট 4 ওভার্স। তবে নতুন বল দাও, মিডল ওভার্স দাও বা ডেথ ওভার,
সবসময় থাকবে। আই থিঙ্ক WPL এর ডিসি ফ্যানদের মনে আছে যে সেই বিখ্যাত ওভারটা সোফি ডিভাইনের। আই থিঙ্ক তিনি এখনও সেরকম ওভার পুল আপ করতে পারেন, তো সেই এক্সপিরিয়েন্স অ্যান্ড এভরিথিং থেকে সোফি ডিভাইনের ওপর অনেক বেশি দায়িত্ব থাকবে। বাট দেখা যাক 3 গ্র্যান্ড মাস, যেটা সুজি বেটস বলেছিল 2024 বিশ্বকাপ ফাইনালে আগে 3 গ্র্যান্ড মাস তারা কি করে লাস্ট ওয়ার্ল্ড কাপে, সেটা দেখা যাক। কিন্তু এই বিগ থ্রির বাদেও আমাদের নজর রাখতে হবে ক্যাপ্টেন আমিলিয়া কারের হ্যাঁ, ওপর, একদম। কারণ উনি কিন্তু বাবা। টেরিফিক ফর্মে আছে। ওনার থেকে তুমি কি আশা করছো? বিকজ আমরা জানি যে উনি ফার্স্ট টাইম এরকম ক্যাপ্টেন করছেন T20 ওয়ার্ল্ড কাপ। আমি এটাই আশা করছি ভারতের বিরুদ্ধে ছাড়া তিনি সবার এগেনস্টে রান করুন, কারণ তিনি যেভাবে ব্যাট করছেন আর কি জাস্ট মানে বলার মতো ভাষা নেই আর কি। লরা উলভার্ট এবং অ্যামেলিয়া কের এই দুজন মানে এমন লেভেলে ব্যাটিং করছেন যেন মনে হচ্ছে ব্যাটিং কত ইজি, এটা একদমই নয়। বাট এক্সেলেন্ট ইমপ্রুভমেন্ট, কারণ আমার মনে আছে গত 1-1.5 বছর ধরে আমরা বারবার বলেছি যে বোলার অ্যামেলিয়া কের তো ঠিক আছে যে কোনো ফর্ম্যাটে, সেটা কারণ টেস্ট নিউজিল্যান্ড তেমন খেলেনি না বলতে গেলে, তো ওডিআই এবং T20 কথাই বলছি। বাট ব্যাটার অ্যামেলিয়া কের কোথায়, তার ইমপ্রুভমেন্ট, তার রান আসছিল না। কিন্তু যবে থেকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, এক্সট্রা প্রেশারে দেখো যখন ক্যাপ্টেন্সি ডিউটি আসে, আমরা সবাই জানি দুটো জিনিস হতে পারে, আইদার তুমি আরও বেটার করবে নিজেকে, সামনে থেকে লিড করবে, আর আইদার সেই প্রেশারে তোমার পারফরমেন্স হয়তো বিগড়ে যাবে। সেটা হয়নি অ্যামেলিয়া কেরের ক্ষেত্রে, পুরো উল্টোটাই হয়েছে। তিনি যেই অল ফরম্যাট ক্যাপ্টেন হয়েছেন, দায়িত্ব নিয়ে মানে যেভাবে তিনি ব্যাটিং করছেন, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, বোলিংয়ে তো অবশ্যই তিনি অলওয়েজ কি মেম্বার। তো সেখান থেকে দাঁড়িয়ে আবার একটা ওয়ার্ল্ড কাপ 2024-এ, আমি যদি খুব ভুল না করে, তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন তার অলরাউন্ড ব্রিলিয়ান্সের জন্যই। এবং আমার এই ওয়ার্ল্ড কাপেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স হিসেবে অ্যাজ আ ক্যাপ্টেন তার উপরে নজর থাকবে, তার পারফরমেন্সের উপরই নিউজিল্যান্ডের সাকসেস অনেকটাই নির্ভর করবে। দেখো, তুমি আমিলিয়া কারের ব্যাপারে বললে যে ওনার পারফরমেন্সের উপর নিউজিল্যান্ডের সাকসেস অনেকটা ডিপেন্ড করবে। সেখান থেকে আমার মনে পড়ে গেল ওয়েস্ট ইন্ডিয়ান টিমের কথা। ওয়েস্ট ইন্ডিজ টিম কিন্তু আমরা জানি হেলি ম্যাথিউজের উপর এখন পুরোপুরি ডিপেন্ডেন্ট। এছাড়া কিন্তু সেরকম কোনো প্লেয়ার নেই যিনি পারফর্ম করছেন। তো তোমার কি মনে হচ্ছে যে এই টিমটা ডেফিনেটলি, দেখো তোমার কাছে গ্রুপে নিউজিল্যান্ড আছে, ইংল্যান্ড আছে, তো সেখানে ওয়েস্ট ইন্ডিজের চান্স, শ্রীলঙ্কাও আছে ডেফিনেটলি। সো সেখানে কিন্তু চান্সেস তোমার অ্যাজ এ টিম খুবই কম, আর যেখানে তোমার টিম অ্যাজ এ ইউনিট পারফর্ম করছে না, ওটা ডেফিনেটলি একটা চিন্তার কারণ হিসাবে দেখছো তুমি। হ্যাঁ দেখো, প্লেয়ার আছে, মানে তুমি দেখো শিনেল হেনরির মতো প্লেয়ার আছে। আমরা দেখেছি শিনেল হেনরি কী করতে পারেন তার দিনে, সেটা ব্যাটিংয়ে বলো এবং বোলিংয়েও। যদি নতুন বলে শিনেল হেনরির সুইং পেয়ে যান, তাহলে কিন্তু সেটা কিন্তু খুবই কার্যকরী হবে ওয়েস্ট ইন্ডিজের জন্য। তো কিন্তু ফর্ম এবং কনসিস্টেন্সি, আই থিঙ্ক এইটা একটা বড় প্রবলেম। মানে কবে এনারা পারফর্ম করবেন, আই থিঙ্ক হেলি ম্যাথিউজও যায় না অ্যাজ আ ক্যাপ্টেন হয়তো। তো সেইটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম। DNDA.in অত এক্সপিরিয়েন্স অ্যান্ড এভরিথিং, কিন্তু তুমি দেখো লাস্ট 1-1.5 বছরে যে কোনো তুমি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টও ধরে নাও, DNDA.in সেরকম পারফরমেন্স তুমি পাবে না। বাট তিনি আবার ওয়ান অফ দ্য কি মেম্বার্স হবেন। তো সেখান থেকে দাঁড়িয়ে প্লেয়ার আছে, বাট নজর সবসময় থাকবে হেলি ম্যাথিউজের ওপরই। হেলি ম্যাথিউজ কতটা কী করতে পারেন বোলার হিসেবেও এবং ব্যাটিং হিসেবে, এবং হেলি ম্যাথিউজের ফিটনেস নিয়েও কিন্তু তোমাকে নজর রাখতে হবে। লাস্ট 1-1.5 বছরে তিনিও কিন্তু অনেকবার কিন্তু চোট সমস্যায় ভুগেছেন, এটা তুমি আমার মনে আছে কাদের সমস্যার জন্য এবং এভরিথিং। তো দেখা যাক তিনি সে কতটা কি থাকেন, বাট তার ফর্মের উপর অনেকটাই নির্ভর করবে। এবং যেটা তুমি বললে যে গ্রুপে কিন্তু ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার মতো দল আছে, সেটা কিন্তু খুব ইজি হবে না। কিন্তু গতবারের T20 বিশ্বকাপে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে দিয়েছিল ইংল্যান্ডকে, এবং তখনই কিন্তু ইংল্যান্ড বেরিয়ে গেছিলো। তো যেটা আমরা বারবার বলে থাকি, এই ফর্ম্যাটে যা খুশি হতে পারে, যখন খুশি হতে পারে। তো পার্টিকুলার ওই ডেটে কে ক্লিক করবে কেন বলা নেই। বাট এগেন, ওয়েস্ট ইন্ডিজ মানেই এখন একটাই নাম, সেটা হচ্ছে হেলি ম্যাথিউজ, এবং এই বিশ্বকাপও সেটার কোনো অপোজিট হতে চলছে না আমার মনে হয়। হ্যাঁ, তুমি যেটা বলছিলে আমার মনেও পড়ে গেল যে WPL এর সময় আমরা দেখেছিলাম হেলি ম্যাথিউজ ইনজুরির পরে কামব্যাক করে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য খেলেছিলেন। প্রথম দুটো ম্যাচ ওনার অতটা ভালো যায়নি, কিন্তু তারপর আস্তে আস্তে উনি ফর্মটা রিদমে উনি ফেরত চলে এসেছিলেন। কিন্তু এতগুলো টিমস নিয়ে যখন আমরা আলোচনা করছি, আমাদের কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে শ্রীলঙ্কাকে আন্ডার এস্টিমেট করলে একদমই চলবে না। শ্রীলঙ্কা, হ্যাঁ ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপ 2025 ODI ওয়ার্ল্ড কাপের পর ওনারা কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে একটা T20 সিরিজ খেলেছিল, সেখানে কিন্তু ওনাদের দেখে খুব একটা ভালো লাগেনি। তুমি তো ছিলে মাঠে, তুমি ওদের ক্লোজলি অবজার্ভও করেছো, ওনাদের প্র্যাকটিস সেশনও দেখেছো। তার বাদে ওরা কিন্তু এখন বাংলাদেশকে হারিয়ে এসছে বাংলাদেশের মাঠে, তো এটা একটা পজিটিভ সাইন হিসাবে তুমি দেখছো। কিন্তু ওভার দ্য কোর্স অফ দিস ফিউ মান্থস ওয়ার্ল্ড কাপের পর তুমি কি ওনাদের ইমপ্রুভমেন্ট দেখেছো টিমে? আর তোমার কি মনে হয় যে অ্যাহেড অফ দ্য ওয়ার্ল্ড কাপ কোন কোন জায়গায় ওদের আরেকটু ফোকাস করলে ভালো হয়? ইয়েস, শ্রীলঙ্কার সময় আমি ছিলাম না, তৃষাদি ছিল, বাট যাই হোক বাট তৃষাদি যেটা ঠিক, আমি আর তৃষাদি যেটা আলোচনা করেছিলাম যখন যখন T20 দল এসেছিল শ্রীলঙ্কার ODI ওয়ার্ল্ড কাপের পরে, সেখানে কিন্তু অনেকগুলো নতুন নাম আমরা দেখেছিলাম, এবং তখনই আমরা এটা বুঝেছিলাম তারা কিন্তু একটা ফ্রেশভাবে স্টার্ট করার চেষ্টা করছে। তারা বুঝে গেছে যে নতুন সাইকেলকে সুযোগ দিতে হবে এবং এটাই সময়। এবং দেখো, প্রথম সিরিজে সেটা প্রবলেম হবেই,
সেটা কোনো ব্যাপার নেই। এটা ভারতের বিরুদ্ধে তুমি ভারতে খেলছো, সেটা প্রবলেমেটিক হবে। কিন্তু যত ম্যাচ এগিয়েছে সিরিজে অনেক কিন্তু পজিটিভ দেখা গেছিলো, এবং সেটার উপরই ওয়ার্ক করতে করতে গিয়ে হয়তো তারা এই বাংলাদেশে যে সিরিজটা হলো সেটা থেকে আমরা তার প্রতিফলনটা দেখতে পেলাম, যে তারা কিন্তু ওডিআই বলো এবং টি20 বলো সেখানে কিন্তু বাংলাদেশে হারিয়েছে, এটা কিন্তু একদমই ইজি নয়। তো ওয়ার্ল্ড কাপের আগে অবশ্যই এটা মোরাল বুস্টিং একটা উইন, এবং আমি অবশ্যই অ্যাজ আ টিম তারা আরও প্রিপারেশন করবে এবং দেখা যাক। দেখো ইংল্যান্ডের মতো কন্ডিশনে মালকি মাদারের মতো বোলার যে দলে আছে, নজর কিন্তু সেদিকে থাকবেই, তারা কিন্তু অনেক ভালো করতেই পারে। এবং যে ব্যাটিং ইউনিট, যে জিনিসটা আমরা ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে বললাম, হেলি ম্যাথিউস অ্যান্ড অল, সেটা কিন্তু মানে শ্রীলঙ্কারও কোথাও গিয়ে ছিল, যে চামারি আতাপাত যদি পারফর্ম না করে এই দল কিন্তু কোনোভাবে কিছু করতে পারবে না। সেই জিনিসটা কোথাও গিয়ে কেটেছে। তুমি যদি রিসেন্ট সিরিজ দেখো বাংলাদেশেও, সেটাকেও তুমি 2-3 জন প্লেয়ার তুমি পাবে যারা কিন্তু কনস্ট্যান্ট কিছু না কিছু করে কন্ট্রিবিউট করছে, সেটা ব্যাটে বলো কিংবা বোলিংয়ে। তো সেখান থেকে দাঁড়িয়ে সেটা একটা বড় পজিটিভ। দেখা যাক, এবং চামারি আতাপাতুর জন্য তিনিও চাইবেন যে অ্যাজ আ টিম তারা আরও বেটার পারফর্ম করুন, কারণ শ্রীলঙ্কার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, সেই কোয়ালিটি আছে, বাট সামহাও সেটা হয় না। আমার মনে আছে আজ 2024 বিশ্বকাপের আগে আমি আর ত্রিশাদি ডার্ক হর্স বলেছিলাম শ্রীলঙ্কা, কারণ শ্রীলঙ্কা ইন্ডিয়াকে হারিয়েছিল আমার মনে আছে এশিয়া কাপ ফাইনালে টি20 ফরম্যাট ছিল ওটা। এবং সেখান থেকে দাঁড়িয়ে যেহেতু বিশ্বকাপটা বাংলাদেশে হওয়ার কথা ছিল ইনিশিয়ালি, আমরা বলেছিলাম স্পিনার্সদের জন্য তারা ওয়ান অফ দ্য ফেভারিটস, বাট তারপর আমরা জানি পলিটিক্যাল রিজনস এভরিথিংয়ের জন্য ওয়ার্ল্ড কাপটা দুবাই শিফট হয়, তাও আমরা ভেবেছিলাম ওখানে হবে, বাট শ্রীলঙ্কা তারপর আমাদের যেভাবে ভুল প্রমাণিত করেছে আমরা সেই রিস্কটা এবারে নিতে চাই না, বাট স্টিল আমরা আশাবাদী যে এবারে হয়তো বেটার পারফরমেন্স আমরা দেখতে পারবো শ্রীলঙ্কার থেকে। আজকের আড্ডাটা আমরা এই অবধি রাখবো। আপনারা প্লিজ রেড স্পোর্টস বাংলার পর্দার উপর নজর রাখবেন। আমরা আবার ফিরে আসবো আপনাদের সাথে উইমেন্স ক্রিকেট নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।